এই 2026 সালে যদি একটা ইউজড ম্যাকবুক কেনার কথা চিন্তা করেন এবং সেটা আবার বাংলাদেশ থেকে, তাহলে অবশ্যই কিছু স্ক্যামের ব্যাপারে জেনে নিন, না হলে আপনার সাথেও সেই স্ক্যামগুলো হয়ে যেতে পারে এবং একটা ম্যাকবুক কিনে আনার পরে বুঝতে পারবেন যে আপনার সাথে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গেছে। আপনার কষ্টের জমানো টাকা দিয়ে যে ম্যাকবুকটা কিনছেন সেটার মধ্যে আপনি মোটামুটি ভালো পরিমাণের একটা ধরা খেয়ে গেছেন। এবং সেই স্ক্যামিংটা শুরু হয় প্রথমেই যেটা দিয়ে, সেটা হচ্ছে ভেরিয়েন্ট, ইউএস ভেরিয়েন্ট, চায়না ভেরিয়েন্ট, জাপান ভেরিয়েন্ট, সিঙ্গাপুর ভেরিয়েন্ট, আরও হাবিজাবি অনেক ভেরিয়েন্ট আছে। এবং ভেরিয়েন্টের মূলা ঝুলিয়ে আপনার কাছ থেকে 5 থেকে 10,000 কিংবা 15-20,000 টাকা বেশি নিয়ে যায়। আসলে ভেরিয়েন্টটা কি সেটাই আগে শুরুতে বলি, অন্য হাবিজাবি কথাই আমরা পরে যাবো যে আপনি কি কি দেখে কিনবেন, বাট সবার আগে আপনার ভেরিয়েন্ট ব্যাপারে একটু ধারণা থাকা দরকার। অ্যাপেল এক একটা রিজিয়নের জন্য আলাদা আলাদা ম্যাকবুক রিলিজ করে, বাট সেই ম্যাকবুক কিংবা অ্যাপেল ডিভাইসগুলোতে কোনো ধরনের চেঞ্জেস থাকে না, টুকটাক কিছু চেঞ্জেস থাকে। যেমন হচ্ছে আপনি যদি চাইনিজ ভেরিয়েন্টের কোনো ম্যাকবুক অথবা আপনি অ্যাপেল ডিভাইস কিনেন, সেগুলোতে দেখবেন যে অ্যাপেল ইন্টেলিজেন্ট কিন্তু কাজ করে না। তার মানে এই না যে আপনার সেই ডিভাইসটার মধ্যে এআই চলবে না, তার মানে হচ্ছে চ্যাটজিপিটি, জেমিনাই, ডিপসিক কিংবা এই ধরনের যে এআইগুলো রয়েছে সেগুলো আপনি চালাতে পারবেন না। ব্যাপারটা টোটালি রং। শুধুমাত্র সেই ডিভাইসটার মধ্যে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্ট রান করতে পারবেন না। আর অ্যাপেল ইন্টেলিজেন্ট কতটা স্ক্যামিং জিনিস, মানে সেটা যে ঠিকঠাকভাবে কাজ করে না, সেটা অলরেডি যারা অ্যাপেল ইউজার রয়েছে তারা খুব ভালোভাবে জানে। যার কারণে যদি আপনাকে এমন কিছু কেউ বোঝায় যে ভাই এটা চাইনিজ ভেরিয়েন্ট, এটার দাম 10,000 টাকা কম, এটার মধ্যে হচ্ছে যে এআই কাজ করবে না, আপনি এইটা না নিয়ে আরো 15,000 টাকা অ্যাড করে একটা ইউএস ভেরিয়েন্টের ম্যাকবুক কিনেন অথবা ম্যাক মিনি কিনেন, সেটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্ট কাজ করবে বা এআই পারফেক্টলি কাজ করবে, তাহলে বুঝতেই পারছেন যে এই জায়গায় মোটামুটি আপনি 10 থেকে 15,000 টাকা অলরেডি কিন্তু ধরা খেয়ে গেছেন। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই এই 10,000 টাকা কম দিয়ে আপনি কোনটা কিনবেন, ইউএস ভেরিয়েন্ট 10,000 টাকা বেশি দিয়ে কিনবেন নাকি চাইনিজ ভেরিয়েন্ট 10,000 টাকা কম দিয়ে কিনবেন, অবশ্যই আমি চাইনিজ ভেরিয়েন্টটাই সিলেক্ট করব। কারণ হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্ট যেহেতু পারফেক্টলি এখনো কাজ করে না, যার কারণে যেহেতু অন্যান্য এআইগুলো ঠিকঠাকই চলবে, যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি, চ্যাটজিপিটি, জেমিনাই কিংবা ডিপসিকের মতো আর পপুলার যে এআইগুলো রয়েছে সেগুলো যেহেতু পারফেক্টলি চলবে, তাহলে অবশ্যই আমি হচ্ছে 10,000 টাকা কমে চাইনিজ ভেরিয়েন্টটাই সিলেক্ট করব। যার কারণে যখন আপনি এই মুহূর্তে একটা ম্যাকবুক অথবা ম্যাক মিনি কিংবা অ্যাপেলের যে কোনো ডিভাইস কিনেন না কেন, সেটা ভেরিয়েন্ট নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নয় যে ইউএসএ ভেরিয়েন্ট নাকি চাইনিজ ভেরিয়েন্ট নাকি জার্মানি ভেরিয়েন্ট, যে কোনো ভেরিয়েন্ট হোক, যেই ভেরিয়েন্ট আপনি কম দামে পাবেন সেই ভেরিয়েন্টটাই কেনার ট্রাই করুন। তারপর একটা ইউজড ম্যাকবুক কেনার সময় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটার ফিজিক্যাল কন্ডিশন, মানে একটা ম্যাকবুকের মধ্যে কোনো ধরনের ডেন্ট কিংবা ড্যামেজ আছে কিনা। কারণ ম্যাকবুকগুলো দেখা যাচ্ছে যে একবার যদি হাত থেকে পড়ে যায় তাহলে মোটামুটি ভালো পরিমাণে একটা ড্যামেজ কিন্তু হয়, মানে হচ্ছে যে একটা ডেন্ট পড়ে যায়। আর ম্যাকবুকগুলোর ডেন্ট পড়ে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ভিতরের মাদারবোর্ডটা অনেক সময় ফেটে থাকে। আপনি কেনার পর দেখবেন যে 2 মাস কিংবা 6 মাস ইউজ করার পর সেই ম্যাকবুকটা টোটালি ডেড হয়ে গেছে, অথবা সেই ম্যাকবুকের ডিসপ্লেতে প্রবলেম হয়েছে। আপনি দেখলেন যে ডিসপ্লের কর্নারে একটা ডেন্ট আছে, বাট ডিসপ্লে একদমই পারফেক্ট, কোনো ডেড পিক্সেল নাই, কোনো ধরনের ব্লিডিং নাই, কোনো কিছুই নাই, ঠিকঠাকভাবে চলতেছে। বাট সেই ম্যাকবুকটা দেখা যাচ্ছে যে 6 মাস পরে গিয়ে ডিসপ্লেতে প্রবলেম হতে পারে। যার কারণে একটা ম্যাকবুক কেনার আগে অবশ্যই দেখে নেবেন সেই ম্যাকবুকটা একদমই ফ্রেশ আছে কিনা। যদি টুকটাক কিছু স্ক্র্যাচ থাকে তাহলে সেটা আপনি কনসিডার করতে পারেন, কিছু টাকা কমে কিন্তু পেয়ে যাবেন। বাট যদি আপনি দেখেন যে সেই ম্যাকবুকের মধ্যে বড়সড় কোনো ডেন্ট আছে, তাহলে সেটাকে অবশ্যই অ্যাভয়েড করার ট্রাই করবেন। তারপর আমার কাছে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে যে এই ম্যাকবুকটা আপনি কোত্থেকে কিনতেছেন। আপনি চাইলে দুইটা ওয়েতে ম্যাকবুক কিনতে পারবেন, একটা হচ্ছে ইউজারের কাছ থেকে আর একটা দোকানদারের কাছ থেকে। ইউজারের কাছ থেকে কিনলে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনি 2-4-5 হাজার টাকা কমে কিন্তু সবসময় কিনতে পারতেছেন, মানে দোকানের প্রাইস থেকে। বাট দোকান থেকে যখন কিনবেন তখন আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে যে আফটার সেল সার্ভিস, মানে আপনি কেনার পরে এটাতে 15 দিন অথবা 30 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি অথবা ওয়ারেন্টির এই ধরনের পলিসি থাকে, যে আপনি কিনে আনার পর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেই দোকানদার আপনাকে এটার সলিউশন করে দিবে। কিন্তু যখন আপনি ইউজারের কাছ থেকে কিনবেন, আপনি ম্যাকবুকটা নিয়ে জাস্ট বাসায় আসবেন, এরপরে কিন্তু সেই ইউজার আপনার ধরাছোঁয়ার বাহিরে এবং আপনার এটাতে কোনো প্রবলেম হলে সে এটা দেখবে না, এটাই নর্মাল। যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে 2-4-5 হাজার টাকা বেশি দিয়ে যে কোনো দোকান থেকে কিনেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে গেমার সাইট থেকে কেনার জন্য, কারণ গেমার সাইটে এই ধরনের ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক ম্যাকবুক পাওয়া যায়। আর ম্যাকবুক নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক বেশি স্ক্যাম হয়ে থাকে, ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ এবং দেখা যাচ্ছে যে অনেক কিছু চেঞ্জ করা থাকে। যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো গেমার সাইটে একবার হলে যোগাযোগ করে নেবেন, যে কোনো ধরনের অ্যাপেল ডিভাইস কেনার জন্য এই ধরনের ম্যাকবুক, ম্যাক মিনি অথবা ইউজড আইফোন কিংবা আইপ্যাডও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আমি গেমার সাইটের ব্যাপারে সকল কিছু ডিটেল ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। আপনার যদি ভালো লাগে তাহলে বেস্ট প্রাইসে কিন্তু আপনি তাদের কাছ থেকে যে কোনো অ্যাপেল ডিভাইস কালেক্ট করতে পারবেন। এনিওয়ে, তারপর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ম্যাকবুকের ডিসপ্লে। একটা ম্যাকবুকের ডিসপ্লে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ডিসপ্লে চেক করার কিন্তু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আপনি যদি গুগলে এসে সার্চ করেন ডিসপ্লে টেস্টার বা ডিসপ্লে টেস্ট লিখে, তাহলে অনেকগুলো সাইট কিন্তু এই জায়গায় দেখতে পাবেন এবং এগুলোর কালার একুরেসি, ডেড পিক্সেল অথবা এটাতে কোনো ধরনের গ্রিন লাইন, রেড লাইন অথবা ব্লু লাইন পড়ে আছে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু খুব ইজিলি চেক করতে পারবেন। এই জিনিসগুলো খুব ভালোভাবে চেক করে তারপরে দেখা ট্রাই করবেন যে আসলে ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে ডিসপ্লের কর্নারগুলোতে একটু ব্ল্যাক হয়ে থাকে কিংবা এক সাইড থেকে শ্যাডো পড়ে যাচ্ছে অথবা এইচডিআর ঠিকঠাক কাজ করে না। এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ভালো করে টেস্ট করে দেখে তারপরে চিন্তা করবেন যে পরবর্তী টেস্টগুলো করার জন্য। এই ধরনের ম্যাকবুকগুলো ম্যাক্সিমাম মানুষজন কিনে থাকে পোর্টেবিলিটির জন্য, যাতে করে অন দা গোতে থাকা অবস্থায় তার যে হেভি কাজগুলো রয়েছে সেগুলো ইজিলি করে ফেলতে পারে। আর সেই কাজগুলো করার জন্য কিবোর্ডটা একদমই পারফেক্ট হতে হবে। কিবোর্ডের কোনো কিজ মিসিং যেতে পারবে না, মানে প্রত্যেক
প্রত্যেকটা কিজ ঠিকঠাকভাবে কাজ করতে হবে, যাতে করে কোনো এক্সটার্নাল কিবোর্ড ইউজ করা না লাগে। যার কারণে আপনি যখন একটা ইউজড ম্যাকবুক কিনবেন, প্রত্যেকটা কিবোর্ডের কিজ আপনি চেক করে দেখবেন। অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে কিবোর্ড টেস্ট করতে পারেন। যে কোনো ব্রাউজারে এসে যদি সার্চ করেন কিবোর্ড টেস্টার লিখে, তাহলে কিন্তু আপনি কিবোর্ড টেস্টিং এর অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। প্রত্যেকটা কিবোর্ডের কিজ ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেই ব্যাপারটা দেখে নেবেন। দেন চেক করবেন ম্যাকবুকের ট্র্যাকপ্যাড, কারণ হচ্ছে এই ধরনের ম্যাকবুক যখন আপনি অন দা গোতে ইউজ করবেন, বেশিরভাগ টাইমে কিন্তু হচ্ছে যে আপনি ট্র্যাকপ্যাডটা ইউজ করেন এবং এটা পারফেক্ট হওয়াটা খুবই জরুরি, এবং এটা ঠিকঠাকভাবে আছে কিনা বা কোনো জায়গার মধ্যে টাচ মিস করতেছে কিনা সেই ব্যাপারগুলো দেখে নেবেন। তারপর যেটা দেখা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা পোর্টস। হ্যাঁ, সব কিছুই অনেক ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। প্রত্যেকটা পোর্টস ঠিকঠাক কাজ করে কিনা, যেমন হচ্ছে 2টা টাইপ সি পোর্ট থাকে যদি ম্যাকবুক প্রো কিনে থাকেন, এসডি কার্ড থাকে, এইচডিএমআই থাকে, প্রত্যেকটা পোর্ট ঠিকঠাক কাজ করে কিনা সেটা দেখে নেবেন। অলসো আপনি দেখে নেবেন যে ম্যাগসেফটা ভালো স্ট্রং কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে লং টাইম যখন ম্যাকবুক ইউজ করা হয়, তারপর দেখা যাচ্ছে যে ম্যাগসেফটা মানে নড়বড় হয়ে যায়, মানে একটু নাড়া লাগতেই খুলে যায়, চার্জ ঠিকঠাক হয় না। যার কারণে ম্যাগসেফটা ভালো করে দেখে নেবেন যে ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা। তারপর আপনাকে পারফেক্ট মডেল সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে এক কথায় যদি বলি তাহলে বলবো যে ভাই 2020 সালের আগে যেই ইন্টেলের ম্যাকবুকগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে এসে অ্যাভয়েড করাই ভালো। আপনাকে অনেকজন অনেক কিছু বুঝাবে দোকানদাররা যে ভাই এটা ম্যাকবুক প্রো 2020 সালের i7 i9 এর প্রসেসর, এটার মধ্যে 16GB কিংবা 64GB হচ্ছে র্যাম, 1TB এসএসডি, হাবি যাবে অনেক কিছুই বোঝাবে। কিন্তু আমি বলবো যে ভাই এই যে ম্যাকবুক ইয়ার M1 যেটা দেখতে পাচ্ছেন, এইটার পরবর্তী যে মডেলগুলো রয়েছে, মানে সরি এইটার প্রিভিয়াস যে মডেলগুলো রয়েছে মানে ইন্টেলের ম্যাকবুক, সেগুলো অ্যাভয়েড করাই বেটার। সেটা যত কম দামে আপনি পান না কেন সেগুলো অ্যাভয়েড করেন, কারণ সেগুলোতে যাওয়ার থেকে ভালো দেখে একটা উইন্ডোজ ল্যাপটপ কেনা কিন্তু একই কথা। যার কারণে সেগুলো না নিয়ে চাইলে আপনি একটা উইন্ডোজ ল্যাপটপ নিতে পারেন। বাট ম্যাকবুক ইয়ার M1 এর আগের যে মডেলগুলো রয়েছে সেগুলোতে আপনার যাওয়ার দরকার নেই। আপনার বাজেট অনেক বেশি কম হলে আপনি এই ম্যাকবুক ইয়ার M1টা কিনতে পারেন। এই ভিডিওটা যেহেতু দেখছেন, আমি মোটামুটি শিওর যে আপনি এর আগে কখনোই ম্যাকবুক ইউজ করেন নাই। ম্যাকবুকের অন্যতম একটা মজার জিনিস হচ্ছে ম্যাকবুক দিয়ে ভিডিও কলে কথা বলা। আপনি যখন ম্যাকবুক দিয়ে ভিডিও কলে কথা বলবেন, আপনার কাছে মনে হবে যে আপনি একটা মোবাইল দিয়ে কথা বলতেছেন বিগার স্ক্রিন, কারণ হচ্ছে এটার মাইক্রোফোন এবং স্পিকারটা এতটাই বেটার। আপনার অপর পাশের ব্যক্তি একবারের জন্য বুঝতে পারবে না যে আপনি একটা ল্যাপটপ মানে ম্যাকবুক ইউজ করে হচ্ছে যে ভিডিও কলে কথা বলতেছেন। আপনার কথাটা অপর পাশে এতটাই ক্লিয়ারলি শুনতে পাবে। এবং ম্যাকবুকের ক্যামেরা কিন্তু অনেক বেটার, আর হচ্ছে অবশ্যই এটার মধ্যে সেন্টার স্টেজ ঠিকঠাকভাবে কাজ করে, মানে হচ্ছে আপনাকে অটোমেটিকলি ট্র্যাক করবে। যদি আপনি ম্যাকবুক ইয়ার M1 কিনেন তাহলে এটাতে হয়তো বা কাজ নাও করতে পারে। যার কারণে ম্যাকবুক কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে ম্যাকবুকের ক্যামেরাটি পারফেক্টলি কাজ করতেছে কিনা, অবশ্যই ব্লুটুথ এবং ওয়াইফাইটাও ঠিকঠাকভাবে কাজ করে কিনা সেটা দেখে নেবেন। আর ইউজড ম্যাকবুক কেনার ক্ষেত্রে যদি আপনি ইউজারের কাছ থেকে কিনেন তাহলে অবশ্যই সেই ইউজারের সামনে বসে ম্যাকবুকটাকে টোটালি রিসেট করবেন এবং আপনার অ্যাপেল আইডি দিয়ে সেই ম্যাকবুকটাকে লগ ইন করবেন। এর কারণ হচ্ছে যে যদি এটা চুরি হয়, বাইপাস হয়, সেই ব্যাপারগুলো আপনি ধরতে পারবেন যে এটার মধ্যে iCloud-এর কোনো লক টক আছে কিনা। তখন যখন আপনার নিজের হচ্ছে যে অ্যাপেল আইডি দিবেন, যদি সেটা লগ ইন হয় তাহলে তো সেটা পারফেক্ট, আপনি কিনে নিতে পারেন। আইফোনের মতোই কিন্তু আপনি ম্যাকবুকের মধ্যে ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। আর ব্যাটারি হেলথ একটা ইউজড ম্যাকবুক কেনার সময় ট্রাই করবেন যে 80%-এর উপরে কেনার জন্য। আপনি যদি দেখেন যে আপনার ম্যাকবুকের ব্যাটারি হেলথ অলরেডি 80%-এর নিচে চলে আসছে এবং সাইকেল কাউন্ট সেটা 500-র উপরে চলে গেছে, তাহলে ধরে নিতে পারেন যে সেটা মোটামুটি ভালোই ইউজ হয়েছে। আপনি যদি এটা ইউজ করেন তাহলে ব্যাটারিটা হয়তো আপনাকে রিপ্লেস করে নেওয়া লাগতে পারে। আর যদি আপনি একটা ডেস্কের মধ্যে রেখে ইউজ করেন তাহলে আপনার জন্য হয়তো বা ব্যাটারিটা অনেক বেশি মানে ইম্পর্টেন্ট না, আপনি চাইলে ইউজ করতে পারেন। কিন্তু যখন একটা ব্যাটারি 80%-এর নিচে চলে আসে, যেহেতু ম্যাকবুকটা অনেক বেশি ইউজ হয়েছে, যার কারণে সেই ম্যাকবুকের যে পারফরমেন্স রয়েছে সেটাও কিন্তু খানিকটা মানে আপনি কম দেখতে পাবেন অন্যান্য ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিংবা মোটামুটি ইউজড হয়েছে এই ধরনের ল্যাপটপ থেকে। যার কারণে একটা ইউজড ম্যাকবুক কেনার সময় অবশ্যই ট্রাই করবেন 85%-এর উপরে ব্যাটারি হেলথ আছে এবং সাইকেল কাউন্ট মোটামুটি 150, 200 কিংবা 250 সর্বোচ্চ হলে সেটা ভালো হয়। এর থেকে যদি বেশি সাইকেল কাউন্ট হয়ে যায় তখন সেটা বুঝতে হবে যে না, মোটামুটি ভালোই রাফ টাফ ইউজ করা হয়েছে। আর যদি আপনাকে এমনটা কেউ বোঝায় যে ব্যাটারিটাকে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এই ব্যাপারটা একটু জেনে রাখেন যে ম্যাকবুকের ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু মোটামুটি ভালোই মানে এক্সপেন্সিভ, আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন না। ব্যাটারি চেঞ্জ করতে গেলে মোটামুটি 5-10 হাজার টাকা আপনাকে খরচ করা লাগবে। তো সেই খরচটা আপনি একটা ম্যাকবুক কেনার পরে করতে চান কিনা সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত। আর এখনো কিন্তু এই ধরনের ম্যাকবুক ইয়ার M1 যেটা রয়েছে, যেটার বয়স 5-6 বছর পুরাতন হয়ে গেছে, সেটাও কিন্তু আপনি চাইলে অ্যাপেল ওয়ারেন্টি কাভারেজ যেই ল্যাপটপগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে পারবেন এবং এগুলো কেনার জন্য অবশ্যই গেমার সাইট তো রয়েছেই। আর ম্যাকবুক কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে এই ম্যাকবুকটার সাথে অরিজিনাল চার্জার আছে কিনা। বক্স আছে কিনা সেটা ইম্পর্টেন্ট না, কারণ অনেকেই আছে যারা বিদেশ থেকে ল্যাপটপগুলো নিয়ে আসে, তখন দেখা যাচ্ছে যে বক্সটা আর ক্যারি করতে চায় না, বক্সেরও একটা ওজন হয়, বক্সটা বড় সড়ো, যার কারণে শুধুমাত্র ম্যাকবুকটাই হয়তো দেশে নিয়ে আসছে। বাট অবশ্যই সে নিয়ে আসার সময় তো এটার অরিজিনাল চার্জারটা নিয়ে আসছে। আপনি যেই জায়গা থেকেই কিনেন না কেন দেখে নেবেন যে ম্যাকবুকের সাথে অরিজিনাল চার্জারটা আপনাকে দিচ্ছে কিনা। যদি অরিজিনাল চার্জার দিয়ে আপনি ম্যাকবুকটাকে চার্জ করেন, যেমন করে আপনার ম্যাকবুকের ব্যাটারি হেলথ ভালো থাকবে, তার পাশাপাশি কিন্তু আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। যখন আপনি ম্যাকবুকটার মধ্যে হেভি কাজ করবেন, আপনি ভিডিও এডিট করতেছেন, ভিডিও রেন্ডারিং করতেছেন, তখন কিন্তু ভালো একটা পাওয়ার সোর্সের দরকার হয়। সেই পাওয়ারটা যেন আপনার অরিজিনাল চার্জারটা ঠিকঠাকভাবে ম্যাককে ডেলিভার করতে পারে, এই ব্যাপারটা কিন্তু
কিন্তু নিশ্চিত করবে আপনার অরিজিনাল চার্জার। যার কারণে অরিজিনাল চার্জার যদি না থাকে তাহলে সেই ম্যাকটাও অ্যাভয়েড করার কথাই আমি বলবো। অনেকেই হয়তো আপনাকে বলতে পারে যে ভাই এটা তো আপনি টাইপ সি পিডি সাপোর্টেড যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, বাট একটা পিডি সাপোর্টেড 100 ওয়াট কিংবা 140 ওয়াটের চার্জার কিনতে গেলেও অলমোস্ট 5,000 টাকা আপনার পকেট থেকে খরচ করা লাগবে। তো একটা ম্যাকবুক কেনার পর কেন আমি আরও এক্সট্রা 5,000 টাকা খরচ করবো, সেই ব্যাপারটা তো অবশ্যই আপনি নিজেও বুঝতে পারতেছেন। তো এই জিনিসগুলো যদি বেসিক ব্যাপারগুলো দেখে বুঝে শুনে একটা ম্যাকবুক কেনেন তাহলে আই থিঙ্ক ম্যাকবুক কেনার পরে আর আপনাকে পস্তাতে হবে না। এবং এই জিনিসগুলো দেখলেই আই থিঙ্ক বুঝতে পারবেন যে ম্যাকটা অরিজিনাল আর ফেক ম্যাক তো আর হয় না, মানে আপনার অথেন্টিক কিনা বা ভ্যালু ফর মানি কিনা সেই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো ম্যাকবুক কেনার সময় যেই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেরিয়েন্ট, বা এই ভেরিয়েন্টের স্ক্যামে পড়ে আপনি 5-10 হাজার কিংবা 15,000 টাকা বেশি খরচ করেন না, সেটা আমি বলবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।